পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা 55। আজ রাইসা আর তুষারের বিয়ের অনুষ্ঠান। এই বিশেষ দিনে ইরাদের পরিবারও নিমন্ত্রিত ছিল, তাই সকাল থেকে তার প্রস্তুতি নিয়ে অনুষ্ঠানে চলে এসেছে। তবে আসার আগে রফিক চৌধুরী মেয়েকে কয়েকবার আলাদা করে রেখে একই কথা বুঝিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই মাহিরের আশেপাশে বেশি ঘোরাঘুরি করবে না। কেউ যেন বুঝতে না পারে তোমাদের কাবিন হয়ে গেছে। এখন সব জানাজানি হলে অযথা আবার নতুন ঝামেলা শুরু হবে। বিয়ের সময় হলে সবাই জানবেই, তার আগে সাবধানে থাকবে। এরা বাবার কথা শুনে শান্ত গলায় সম্মতি জানিয়েছিল, কিন্তু সমস্যা হলো মাহির। রিসোর্টে আসার পর থেকে ছেলেটা যেন ইরাকে জ্বালানোর মিশনে নেমেছে। কখনো দূর থেকে চোখ মেরে দিচ্ছে, তো কখনো হাতের ইশারায় কাছে ডাকছে, আবার কখনো এমনভাবে তাকিয়ে থাকছে যে ইরার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ইরা বারবার চোখ রাগিয়ে থামানোর চেষ্টা করছে, কিন্তু মাহির যেন কোনো হেলদোলই নেই, বরং ইরার অস্বস্তি দেখে সে আরও বেশি মজা পাচ্ছে। ফলে পুরো সময়টা ইরা ভীষণ টেনশনে ছিল, কারণ তার বাবা যদি একবার এসব দেখে ফেলেন তাহলে রক্ষে নেই। হঠাৎ এক সময় রিসোর্টের বাইরে বেরিয়ে সে দেখতে পেল রফিক চৌধুরী কয়েকজন সহকর্মীর সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে। মুহূর্তেই মাহিরের ঠোঁটের কোণে দুষ্ট একটা হাসি ফোটে। এমন সুযোগ সে কিছুতেই হাতছাড়া করবে না। চারপাশে একবার তাকিয়ে সে দ্রুত ইরার কাছে চলে আসে। তারপর কোনো কিছু বুঝে ওঠার আগে ইরার হাত ধরে টেনে নিয়ে যায় রিসোর্টের ছাদের দিকে। সবকিছু এত দ্রুত ঘটেছিল যে ইরা প্রতিবাদ করার সুযোগই পায়নি। কিছুক্ষণের মধ্যে তারা দুজন ছাদে পৌঁছে যায়। ছাদে এসে এরা বিরক্ত গলায় বলে, কি করছো মাহিল? কেউ দেখে ফেললে কি হবে? কে দেখবে? আমাকে এখানে নিয়ে এসেছো কেন? মাহির নির্লজ্জের মতো হেসে বলে, আমার বউকে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাব। এরা চোখ বড় বড় করে তাকায়। মাহির বাবার নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে বলে, আর ওটা তোমার বাপ নাকি? না আমার শ্বশুর নামক একদম সতীনের মতো লাগে। এরা ভ্রু কুঁচকে তাকায়। মানে আমার বাবা তোমার সতীন হতে যাবে কেন? যেভাবে উনি সবসময় আমাদের আলাদা করে রাখার চেষ্টা করেন, আমার তো মনে হয় উনি আমার সতীনী। কথাটা শুনে এরা বিরক্ত হয়ে মাথা নাড়ে। মাহির, আচ্ছা আচ্ছা রাগ করো না, এখন বলো, জানো তোমাকে এখানে কেন নিয়ে এসেছি? কেন? মাহির একগাল হেসে বলে, তোমাকে আদর করতে। হোয়াট? এরা অবাক হয়ে তাকাতেই মাহির দ্রুত নিজের কথা শুধরে নেয়। না মানে তোমাকে একটা চুমো খেতে। তারপর চোখ টিপে আবার বলে, তুমি তো এখন আমার বউ। এরা সঙ্গে সঙ্গে চারপাশে তাকে ফিস করে বলে, মাহির মাথা খারাপ হয়েছে তোমার, কেউ দেখে ফেলবে। মাহির ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসে। একটা চুমো প্লিজ। এরা কিছু বলার আগেই মাহির ঝোঁকে তার কপালে কয়েকটা দ্রুত চুমো এঁকে দেয়। সবকিছু এত দ্রুত ঘটে যে এরা প্রতিবাদ করার সুযোগই পায় না। লজ্জায় তার পুরো মুখ লাল হয়ে যায়। মায়ের তখন নির্লজ্জের মধ্যে হেসে বলে, তুমি চাইলে আমাকে ওইভাবে চুমো দিতে পারো, আমি কিন্তু একদম মাইন্ড করব না। মাহির লজ্জায় আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি এরা। সে তাড়াতাড়ি মাহিরকে দূরে সরিয়ে দৌড়ে সিঁড়ির দিকে চলে যায়। আর মাহির পেছনে দাঁড়িয়ে মাথা চুলকাতে চুলকাতে মিটিমিটি হাসতে থাকে। দ্রুত নিচে নামতে গিয়ে বিপদে পড়ে এরা। সামনাসামনি তার বাবার সঙ্গে দেখা হয়ে যায়। মুহূর্তে তার বুক ধক করে ওঠে। মনে মনে বলতে থাকে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। রফিক চৌধুরী গম্ভীর চোখে মেয়ের দিকে তাকিয়ে বলেন, কোথায় ছিলে তুমি? এরা তোতলাতে তোতলাতে বলে, ওই বাবা, রাইসা আর কিছু কাজিনের সঙ্গে ছাদে গিয়েছিলাম। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে মাহির। রফিক চৌধুরীকে দেখে সে একদম নির্লজ্জের মতো হাসি মুখে সালাম দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। তারপর যেন কিছু হয়নি এমন ভাব করে সেখান থেকে হেঁটে চলে যায়। আর রফিক চৌধুরী কটমট চোখে মেয়ের দিকে তাকিয়ে থাকেন। এরা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে আজকে জেরা থেকে বাঁচা বোধহয় খুব একটা সহজ হবে না। এদিকে আহিল তার বন্ধুদের সঙ্গে রিসোর্টের একপাশে বড় কাজ ঘেরা খোলা জানালার সামনে দাঁড়িয়ে গল্প করছিল। নিচে বিয়ের অনুষ্ঠান এখনো জমজমাট। চারপাশে আলো, মানুষের কোলাহল আর আনন্দের আবহাওয়া। কিন্তু ঠিক তখনই নিচের দিকে তাকিয়ে তার চোখ হঠাৎ স্থির হয়ে যায়। সুইমিং পুলের পাশে নিরিবিলি অংশে একটা বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে। আর পরের মুহূর্তে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। একটা মেয়ে হঠাৎ পেছন থেকে এসে বোরকা পরা মেয়েটাকে জুড়ে ধাক্কা মেরে সুইমিং পুলে ফেলে দেয়। সবকিছু এত দ্রুত ঘটে যে প্রথমে কেউ কিছু বুঝে উঠতেই পারে না। কিন্তু আহিলের বুক ধক করে ওঠে, কারণ ধাক্কা দেওয়া মেয়েটার পোশাক তার খুব পরিচিত মনে হয়। মুহূর্তে তার মনে পড়ে যায় এই ড্রেসটা তো সে আহিয়ার গায়ে দেখেছে। আর সুইমিং পুলে পড়ে যাওয়া মেয়েটা রিমিশা। এক সেকেন্ডও দেরি করে না আহিল। সে প্রায় দৌড়ে নিচে নেমে আসে। তার বন্ধুদেরও কিছু বোঝার সুযোগ দেয় না। উন্মাদের মতো ছুটতে ছুটতে সুইমিং পুলের সামনে পৌঁছে যায়। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। পানির মধ্যে রিমিশা উপরে ওঠার জন্য প্রাণপণ চেষ্টা করছে। তার হাত দুটো ছটফট করছে, কিন্তু ধীরে ধীরে তার শরীর নিস্তেজ হয়ে আসছে। সেই দৃশ্য দেখে আহিলের বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে। রিমিশা চিৎকার করে উঠে সে এক লাফে সুইমিং পুলে ঝাঁপ দেয়। চারপাশে কয়েকজন মানুষও তখন ঘটনাটা লক্ষ্য করে ছুটে আসতে শুরু করে। আহিল দ্রুত সাঁতরে রিমিশার কাছে পৌঁছে যায়। ততক্ষণে রিমিশা সম্পূর্ণ জ্ঞান হারিয়ে ফেলেছে। তার নিস্তেজ শরীরটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে আহিল দ্রুত ওপরে উঠে আসে। ওপরে উঠে মাটিতে শুইয়ে দেয় তাকে। তার হাত কাঁপছে, মুখে স্পষ্ট আতঙ্ক।
বারবার রিমিশার মুখে হাত বুলিয়ে ডাকতে থাকে, রিমিশা চোখ খোলো, প্লিজ চোখ খোলো। তারপর দ্রুত পেটের উপর চাপ দিতে শুরু করে। কিছুক্ষণ পর রিমিশা মুখ দিয়ে পানি বের হতে থাকে, তবুও জ্ঞান ফেরে না। আহিল আরও অস্থির হয়ে যায়, সে বারবার তার হাত পা ঘষতে থাকে। এদিকে মুহূর্তের মধ্যেই চারপাশে ভিড় জমে যায়। খবর পৌঁছে যায় রিসোর্টের ভেতরেও। সাফওয়াত পাটনের ফরিদা বেগম দৌড়ে চলে আসেন। রিমিশার এমন অবস্থা দেখে ফরিদা বেগম কান্নায় ভেঙে পড়েন। হায় আল্লাহ, আমার মেয়েটার কি হয়েছে বলে তিনি দৌড়ে এসে রিমিশার পা দুটো নিজের হাতে ঘষতে শুরু করেন, যাতে শরীরটা একটু গরম হয়। সৌভাগ্যবশত সাফায়াত পাটোয়ারির এক ঘনিষ্ঠ বন্ধু একজন ডাক্তার ছিলেন। তিনি দ্রুত এগিয়ে এসে রিমিশার হাতের নাড়ি পরীক্ষা করেন। চারপাশে সবাই তখন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। ডাক্তার শান্ত গলায় বলেন, ভয় পাবেন না, হাত পা ঘষতে থাকুন। তারপর তিনি মুখে পানি ছিটা দেন। কয়েক মুহূর্ত যেন কয়েক বছরের মতো দীর্ঘ হয়ে যায়। হঠাৎ রিমিশার আঙুল নড়ে ওঠে, তারপর ধীরে ধীরে চোখের পাতা কেঁপে ওঠে। আর কিছুক্ষণ পর সে পিট করে চোখ খুলে তাকায়। মুহূর্তেই চারপাশ থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। আর আহিল, সে আর নিজেকে সামলাতে পারে না। কাউকে তোয়াক্কা না করেই সবার সামনে ঝুঁকে রিমিশাকে শক্ত করে জড়িয়ে ধরে। মনে হচ্ছিল কয়েক সেকেন্ড আগেই সে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলতে বসেছিল। কাপা গলায় শুধু বলে, তুমি ঠিক আছো তো? রিমিশা কিছুটা অবাক হয়ে চারপাশে তাকায়। এত মানুষকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় অস্থির হয়ে যায়। নরম গলায় বলে, কি করছেন? সবাই দেখছে। তখন আহিল ধীরে ধীরে তাকে ছেড়ে দেয়, কিন্তু তার চোখের ভেতরের আতঙ্কটা তখনও স্পষ্ট। এদিকে একটু দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল আহিয়া। রাগে তার দুই হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়, নখগুলো তালুতে বসে যাচ্ছে। মনে মনে দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়েটার জান কই মাছের মতো নাকি? এত কিছু হওয়ার পরও মরল না। এরপর ধীরে ধীরে ভিড়ের মধ্যে মিশে সেখান থেকে সরে যেতে চায়, কিন্তু ঠিক তখনই আহিলের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, দাঁড়াও আহিয়া, কোথায় যাচ্ছ? আহিয়া থমকে যায়, তার বুকের ভেতর হঠাৎ কেঁপে ওঠে। তবে পরের মুহূর্তে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলে, আব্বু ভেতরে দাঁড়িয়ে আছেন, টেনশন করবে তাই যাচ্ছি। আহিল ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায়। তার চোখ দুটো তখন অস্বাভাবিক ঠান্ডা। যাবে, তবে তার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। আহিয়া জোর করে হাসার চেষ্টা করে। কি প্রশ্ন? আহিল এক দৃষ্টিতে তাকিয়ে বলে, রিমিশাকে ধাক্কা মেরে সুইমিং পুলে ফেলে দিয়েছ কেন? কথাটা শুনে চারপাশ মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। আহিয়া অবাক হওয়ার অভিনয় করে বলে, হোয়াট, কি বলছো তুমি? আমি কেন ওকে ধাক্কা মারতে যাব? মিথ্যে বলার চেষ্টা করবে না, শীতল গলায় বলে আহিল। আমি উপর থেকে পুরো ঘটনা নিজের চোখে দেখেছি। আহিয়ার মুখের রং একটু ফ্যাকাশে হয়ে যায়, তবু সে জোর গলায় বলে, তুমি ভুল দেখেছ। আহিল এবার তালি দিয়ে হেসে ওঠে, তবে সে হাসির মধ্যে বিন্দুমাত্র আনন্দ ছিল না। আমি ভুল দেখেছি? তারপর এক পা সামনে এগিয়ে এসে বলে, তাহলে বলো, ও তোমার কি ক্ষতি করেছে? আমার জানা মতে ও তোমাকে চেনেও না। আহিয়া আবার চুপ হয়ে যায়। আর আহিল ধীরে ধীরে বলে, কারণ ও আমার স্ত্রী, আর এই বিষয়টা তুমি মেনে নিতে পারোনি, তাই না? চারপাশে চাপা গুঞ্জন শুরু হয়ে যায়। আহিয়া দ্রুত বলে ওঠে, স্টপ ইট আহিল, তুমি যা খুশি তাই বলছো। ঠিক তখনই সে রিমিশার দিকে তাকিয়ে বলে, তুমি বলো, তুমি কি আমাকে দেখেছো তোমাকে ধাক্কা দিতে? সবাই রিমিশার দিকে তাকায়। রিমিশা কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি জানি না কে আমাকে ধাক্কা দিয়েছে, আমি শুধু দাঁড়িয়েছিলাম। তারপর হঠাৎ পিছন থেকে কেউ ধাক্কা দেয়। কথাটা শুনে আহিয়া যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। দেখেছ, আমি বলেছিলাম আমি কিছু করিনি, কিন্তু এই মেয়েটা তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আহিলের মুখের কঠোরতা একটুও কমে না, বরং সে আরও গম্ভীর হয়ে যায়। আহিয়ার দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, আর একটা কথা। কি? এই মেয়ে বলে কথা বলবে না। তার কণ্ঠ এবার স্পষ্ট সতর্কতা। ও আমার স্ত্রী, ওকে সম্মান করে কথা বলবে। চারপাশের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে, আর আহিয়ার মুখ মুহূর্তে অপমানে শক্ত হয়ে যায়। ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে ছোট্ট একটা মেয়ে তার মায়ের হাত ধরে এদিকে এগিয়ে আসে। মেয়েটা হঠাৎ আহিয়ার দিকে আঙুল তুলে বলে, আরে আম্মু, ওই যে ওই আন্টিটা, আমি তো তোমাকে বলেছিলাম না, আমি ডগে দিয়ে নিতে এসে দেখেছিলাম একটা আন্টি আরেকটা আন্টিকে সুইমিং পুলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এই দেখো এই আন্টিটাই। কথাটা বলে এসে সরাসরি আহিয়ার দিকে আঙুল দেখায়। মুহূর্তের মধ্যে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। সবার চোখ গিয়ে পড়ে আহিয়ার উপর। আহিয়ার সঙ্গে সঙ্গে তেতে উঠে বলে, এই মেয়ে, কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? কি দেখেছো আর কি দেখোনি সেটা না বুঝে এসব বলছো? ছোট্ট মেয়েটা ভয় না পেয়ে দ্রুত বলে ওঠে, আমি ঠিকই দেখেছি। তারপর নিজের মায়ের দিকে তাকে আবার বলে, আমার ডগিটা দৌড়ে এদিকেই চলে এসেছিল, আমি ওর পিছন পিছন আসছিলাম, তখন দেখেছি এই আন্টিটা ওই আন্টিটাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে। একটু থামে আবার বলে, তখন এখানে কেউ ছিল না, আমি ডগিটাকে নিয়ে চলে গিয়েছিলাম। পরে আম্মুকেও বলেছিলাম, কিন্তু আম্মু বলেছিল হয়তো ওরা মজা করেছে, তাই আর বাইরে আসেনি। ছোট মেয়েটার কথা শুনে চারপাশের মানুষের মুখের অভিব্যক্তি বদলে যায়। এবার আর কারো বুঝতে বাকি থাকে না যে রিমিশাকে ধাক্কা দেওয়ার পেছনে সত্যিটা আহিয়ার হাতই রয়েছে, অর্থাৎ আহিল যা দেখেছিল সেটাই সত্যি। আহিল ধীরে ধীরে আহিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখ দুটো তখন রাগে লাল হয়ে আছে।
গম্ভীর গলায় বলে, তো আহিয়া, এবার বলো রিমিশাকে কেন ধাক্কা দিয়েছিলে? একটু থেমে আবার বলে, দুজন মানুষ তো আর একসাথে ভুল দেখেনি। আহিয়া কোনো উত্তর দিতে পারে না, তার মুখের রং ফ্যাকাশ হয়ে আসে। আহিয়া! হঠাৎ করে বজ্রপাতের মতো গর্জে ওঠেন আহিয়ার বাবা। ওনার কণ্ঠের কঠোরতা চারপাশের সবাই একবার চমকে ওঠে। আহিয়া কাঁপা কাঁপা চোখে বাবার দিকে তাকায়। এতক্ষণ সে কোনোভাবে নিজেকে সামলে রাখার চেষ্টা করেছিল, কিন্তু এবার যেন বুকের ভেতরটা ধক করে ওঠে। তার বাবা ধীরে ধীরে সামনে এগিয়ে আসেন, মুখ ভর্তি হতাশা আর রাগ। সত্যি করে বলো, তুমি কি এই কাজটা করেছো? আহিয়া তাড়াতাড়ি মাথা নেড়ে বলে, আব্বু, আমি আমি কিন্তু বাকিটা আর বলতে পারে না, কারণ নিজের কাছেই তার অজুহাতগুলো দুর্বল লাগছিল। ওনার চোখের দিকে তাকানোর সাহসও পাচ্ছিল না সে। আহিয়ার মা এতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। মেয়ের এমন কাণ্ডে ওনার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। উনি ধীরে ধীরে চোখ মুছে বলেন, আহিয়া, আমরা তোকে এই শিক্ষা দেইনি মা। একটা মেয়ের সঙ্গে তোর সমস্যা থাকতে পারে, কিন্তু তাই বলে তাকে মেরে ফেলার চেষ্টা? ওনার গলাও কেঁপে ওঠে। আজ তুই শুধু একটা ভুল করিসনি, আমাদের মাথাটা নিচু করে দিয়েছিস। চারপাশে তখন পিনপতন নীরবতা। আহিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কোনো উত্তর দেওয়ার ভাষা যেন হারিয়ে ফেলেছে। তার বাবা এবার সাফওয়াত পাটোয়ারি আর ফরিদা বেগমের দিকে তাকিয়ে গভীর শ্বাস ফেলেন। তারপর নিচু গলায় বলেন, ভাই, আমি সত্যিই লজ্জিত। ও যদি এই কাজ করে থাকে তাহলে একজন বাবা হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। ফরিদা বেগম কিছু বলেন না, শুধু রিমিশার মাথায় হাত রেখে দাঁড়িয়ে থাকেন। আহিয়ার বাবা আবার বলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় কোনো বিষয় হতে পারে না। আজ যদি মেয়েটার কোনো ক্ষতি হয়ে যেত তাহলে এই অপরাধের ক্ষমা হতো না। কথাগুলো শুনে আহিয়ার চোখ ভিজে ওঠে, কিন্তু কেউ তার দিকে তাকাচ্ছিলই না। সবাইয়ের চোখ তখন শুধু ঘৃণা আর হতাশা। আহিয়ার মা এগিয়ে এসে মেয়ের হাত শক্ত করে ধরে ফেলেন। চলো, আজ আর এখানে এক মুহূর্ত দাঁড়াবে না তুমি। আহিয়া কাপা গলায় বলে, আম্মু, আর একটা কথাও না। কঠোর কণ্ঠে থামিয়ে দেন তিনি। তারপর সবার দিকে তাকিয়ে বলেন, আমাদের ক্ষমা করবেন। বলেই তারা আহিয়াকে নিয়ে সেখান থেকে সরে যেতে উদ্যত হন। ঠিক তখনই সাফওয়াত পাটের সামনে এসে শান্ত গলায় বলেন, আচ্ছা, যা হওয়ার হয়েছে, এখন এই বিষয়টা এখানেই শেষ করি। আজ আনন্দের দিন, কারো কোনো ঝামেলা চাই না। তারপর চারপাশে সবার দিকে তাকিয়ে বলে, চলো সবাই ভেতরে চলো। এরপর আহিলের দিকে তাকিয়ে বলে, রাহিল, তুই রিমিশাকে বাড়িতে নিয়ে গিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে নিয়ে আয়। আহিল আর কোনো কথা বাড়ায় না, কারণ এতক্ষণ ভেজা শরীরে দাঁড়িয়ে থাকার কারণে রিমিশার ঠান্ডায় কাঁপছে। আর আহিয়ার হিসাবে সে পরে নিলেও চলবে, এই ভেবেই সে সামনে এগিয়ে যেতে নেয়। ঠিক তখনই রিসোর্টের সামনে এসে একটা গাড়ি থামে। সবার দৃষ্টি সেদিকে চলে যায়। গাড়ির দরজা খুলে একে একে নেমে আসে রিমিশার পুরো পরিবার। রিমিশা প্রথমে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। পরের মুহূর্তে সে দৌড়ে গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে। তার মাও সঙ্গে সঙ্গে মেয়েকে বুকের মধ্যে টেনে নেন। অবাক হয়ে বলেন, কি হয়েছে মা, তুই এভাবে ভিজলি কিভাবে? কিন্তু নিমিষা যেন কোনো কথাই কানে ঢুকছে না। সে বিস্মিত চোখে একবার বাবা একবার দাদুর দিকে তাকায়। তারপর আবেগ ভরা কণ্ঠে বলে ওঠে, আব্বু, দাদু, তোমরা সত্যি এসেছো? শফিক জমিদার হেসে বলল, আরে আমরা তো আরো আগেই আসতাম, কিন্তু ঢাকা শহরের জ্যামের জন্য অনেক দেরি হয়ে গেছে। নিমিষা অভিমানী গলায় বলে, তোমরা আসবে, আমাকে আগে বলনি কেন? শফিক জমিদার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, আগে বললে কি আমার আম্মুটার মুখের এই হাসিটা দেখতে পেতাম? তারপর ভ্রু কুচকে বলেন, কিন্তু তুই এভাবে ভিজলি কিভাবে? ঠান্ডা লেগে যাবে তো। রিমেশা একটু সংকোচ নিয়ে বলে, ওই আমি সুইমিং পুলে পড়ে গিয়েছিলাম। কথাটা শুনে সবাই আঁতকে ওঠে। কি, সুইমিং পুলে পড়ে গিয়েছিলে? কিন্তু তুই তো সাঁতারই জানিস না। রিমেশা এবার মুচকি এসে আহিলের দিকে তাকায়। তারপর বলে, তোমাদের জামাই সময় মতো এসে আমাকে তুলে নিয়েছে। কথাটা শুনে সবার দৃষ্টি এবার আহিলের দিকে যায়। এদিকে রিসোর্টের ভেতর থেকেও সবাই ধীরে ধীরে বাইরে চলে আসে। আহিল এগিয়ে গিয়ে বড়দের সালাম করে। তারপর সম্মান ভরা কণ্ঠ বলে, আপনারা ভেতরে যান, আমি রিমিশার ড্রেস চেঞ্জ করিয়ে এক্ষুনি নিয়ে আসছি। কথাটা বলে সে রিমিশার দিকে তাকায়। তারপর দুজনে ধীরে ধীরে গাড়ির দিকে হাঁটতে শুরু করে। আহিলা রিমিশা বাড়িতে গিয়ে দ্রুত কাপড় বদলে নেয়। আধা ঘন্টার মধ্যেই তারা আবার রিসোর্টে ফিরে আসে। আহিল বাড়ির বড় ছেলে হয়, তার উপর অনেক দায়িত্ব। বিয়ের এত আয়োজন, মাঝে বেশিক্ষণ বাইরে থাকার সুযোগ নেই। এদিকে ততক্ষণে প্রায় সবার খাওয়া দাওয়া শেষ। রাত অনেক হয়ে গেছে, চারপাশে কোলাহল ধীরে ধীরে কমে উঠেছে। আর সেই সঙ্গে ঘনিয়ে এসেছে সবচেয়ে কঠিন মুহূর্ত, রাইসার বিদায়ের সময়। ফরিদা বেগমের বুকের ভেতরটা বারবার মোচড় দিয়ে উঠছে। এতক্ষণ কোনোভাবে নিজেকে সামলে রেখেছিলেন তিনি, কিন্তু এখন বারবার মনে হচ্ছে তার আদরের মেয়েটার কিছুক্ষণের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবে। যে মেয়েটাকে এত বছর ধরে নিজের বুকের ভেতর আগলে রেখেছেন, আজ সেই মেয়েকেই অন্যের হাতে তুলে দিতে হবে। ভাবনাটা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। ঠিক তখনই বাড়ির বড়রা এগিয়ে এসে বলে, এবার মেয়েকে বিদায় দেওয়ার পালা। চারপাশ মুহূর্তে একটু নীরব হয়ে যায়। ফরিদা বেগম আর সাফায়াত পাটোয়ারি ধীরে ধীরে তুষার আর রাইসার সামনে এগিয়ে যান। প্রথমে দুজনকে মিষ্টিমুখ করিয়ে দেন। সবাই দোয়া করতে থাকে যেন তাদের নতুন জীবন সুখে শান্তিতে আর ভালোবাসায় ভরে ওঠে। এরপর ফরিদা বেগম নিজের হাতে একটা মোটা স্বর্ণের চেন তুষারের গলায় পরিয়ে দেন। তারপর স্নেহ ভরা হাতে জামাইকে মিষ্টি খাইয়ে দেন। একজনের পর একজন আত্মীয় স্বজন এগিয়ে আসতে থাকে।
কেউ স্বর্ণের চেইন দিচ্ছে, কেউ ব্রেসলেট। অল্প সময়ের মধ্যে তুষারের গায়ে যেন স্বর্ণের স্তূপ জমে। এরপর আসে সবচেয়ে আবেগী মুহূর্ত। ফরিদা বেগম যখন নিজের মেয়ে জামাইকে হাতে তুলে দিতে যান, তখন তার নিজেকে সামলাতে পারেন না, হাউমাউ করে কেঁদে ওঠেন। আমার মেয়েটাকে ভালো রাখবা বাবা। তার কণ্ঠ কেঁপে ওঠে। রাইসা নিজের চোখে ভিজে যায়, তবু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। আম্মু, তুমি এভাবে কাঁদলে আমি নিজেকে সামলাবো কিভাবে? নিজেকে একটু শক্ত করো, আমি তো খুব দূরে যাচ্ছি না। কথাগুলো বললেও তার নিজের গলাটাও বারবার কেঁপে উঠছিল। এরপর সাফায়েত পাটোয়ারি এগিয়ে আসেন। তিনি কিছুক্ষণ চুপচাপ মেয়ের দিকে তাকিয়ে থাকেন। মনে হচ্ছিল হাজারটা কথা বলতে চান, কিন্তু কোনো কথাই মুখ দিয়ে বের হচ্ছে না। শেষ পর্যন্ত তিনি রাইসাকে নিজের বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরেন। চোখ দুটো লাল হয়ে উঠলেও তিনি কান্না লুকানোর চেষ্টা করেন। তারপর ধীরে ধীরে মেয়েকে তুষারের হাতে তুলে দেন। এবার এগিয়ে আসে আহিল। ছোটবেলা থেকে নিজের বোনকে আগলে রাখা মানুষটা আজ তাকে অন্যের হাতে তুলে দিচ্ছে। সে রাইসার মাথায় হাত রেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর তুষারের দিকে তাকিয়ে বলে, আমার ছোট্ট বোনটাকে তোর হাতে তুলে দিলাম, একটু আগলে রাখিস। ও অনেক ছোট, কখনো কখনো তোকে জ্বালাতনা করবে, তবু মাইন্ড করিস না। আর কখনো ওকে কষ্ট দেব না। একটু থেমে আবার বলে, না হলে মনে রাখিস আমি তখনই আমার বোনকে নিয়ে চলে আসবো। তুষার হেসে ফেলে। তারপর আহিলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আর তোর বোন যদি আমাকে বেশি জ্বালায় তাহলে কি করব? ধর, ও যদি বায়না করে যে তোকে আরও বেশি আদর করতে হবে, তখন কি তোকে এসে বলবো? কথাটা শুনে আহিল কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকে। তারপর একটু জোরেই বলে ওঠে, তুই জীবনে মানুষ হবি না। চারপাশে হাসির রোল পড়ে যায়। কান্নার মাঝেও সবাই হেসে ওঠে। পরিবেশটা কিছুটা হালকা হয়ে যায়। এরপর রাইসা একে একে সবার কাছ থেকে বিদায় নেয়। বড়দের সালাম করে ছোটদের জড়িয়ে ধরে। সবশেষে ধীরে ধীরে গাড়িতে গিয়ে বসে। গাড়িতে বসার সঙ্গে সঙ্গেই সে জানালার গ্লাস তুলে দেয়, কারণ এতক্ষণ ধরে সে শক্ত মুখে নিজেকে ধরে রেখেছিল। সেটা আর সম্ভব হচ্ছে না। তার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। সে জানে এখন যদি সবার সামনে কেঁদে ফেলে তাহলে আর কেউ নিজেকে সামলাতে পারবে না। তাই এতক্ষণ নিজের কান্না আটকে রেখেছিল, কিন্তু এখন আর পারছে না। চোখ বেয়ে একের পর এক অশ্রু গড়িয়ে পড়তে থাকে। কিছুক্ষণ পর তুষারও এসে গাড়িতে বসে। গাড়ির দরজা বন্ধ হতেই চারপাশের শব্দগুলো যেন দূরে সরে যায়। আর ঠিক তখনই রাইসা নিজেকে আর ধরে রাখতে পারে না। সে তুষারের হাত শক্ত করে ধরে নিঃশব্দে কেঁদে ওঠে। তুষার কিছু বলে না, শুধু আলতো করে তাকে নিজের কাছে টেনে নেয়। আর বাইরে ধীরে ধীরে রিসোর্টের আলো পেছনে ফেলে গাড়িটা এগিয়ে যেতে থাকে নতুন জীবনের পথে।